আমরা আলোচনা করছিলাম বাংলাদেশের স্বাধীনতা নিয়ে। কাল পর্যন্ত আমরা আলোচনা করেছিলাম বাংলাদেশের ভাষা বিক্ষোভ বা ভাষা আন্দোলন নিয়ে। 1947-এ পাকিস্তান এবং ভারত যখন আলাদা করে স্বাধীন হয়, বর্তমান বাংলাদেশ তখন সেই সময়কার পাকিস্তানের অন্তর্গত ছিল। পাকিস্তান দুটো ভাগে প্রায় ভাগ হয়ে গিয়েছিল। একটা হচ্ছে পশ্চিম পাকিস্তান, যেটা এখনও পাকিস্তান নামেই পরিচিত আছে, আরেকটা হচ্ছে পূর্ব পাকিস্তান, যেটা এখন বাংলাদেশ নামে পরিচিত হয়েছে। তো যখন ভারত ভাগ হয় তখন ভারত মূলত ধর্মের ভিত্তিতে ভাগ হয়। যারা ইসলাম ধর্মে বিশ্বাসী ছিলেন, মুসলিমরা যারা ছিলেন, তারাই পৃথক পাকিস্তান রাষ্ট্রের দাবি জানান। তাদের নেতা ছিলেন মোহাম্মদ আলী জিন্নাহ, এবং মোহাম্মদ আলী জিন্নাহর নেতৃত্বেই পাকিস্তান স্বাধীন হয় মুসলিমদের জন্য, ইসলাম ধর্মাবলম্বী মানুষদের জন্য একটা আলাদা দেশ হিসেবে। যদিও আজকের দিনে যদি হিসাব করে দেখা যায়, পুরো বাংলাদেশের যত মুসলিম আছে বা যা পাকিস্তানি মুসলিম রয়েছে তার চেয়ে বেশি সংখ্যক মুসলিম কিন্তু ভারতবর্ষে রয়েছে। কিন্তু যাই হোক, সেই সময় ধর্মের উদ্দেশ্যেই ভারত পাকিস্তান ভাগ হয়েছিল। কিন্তু তার পরবর্তীতে পূর্ব এবং পশ্চিম পাকিস্তানের কোনো রকম যোগাযোগ ছিল না সেভাবে, এবং যাতায়াতের ক্ষেত্রে শুধু জলপথ এবং আকাশপথ ব্যবহার করা যেত। পশ্চিম পাকিস্তান পূর্ব পাকিস্তানকে কোনো গুরুত্বই দিত না, সেটা রাজনীতির ক্ষেত্রেও না, সমাজ জীবনের ক্ষেত্রেও না, অর্থনৈতিকভাবেও না। এবং ভাষাগত একটা দ্বন্দ্ব প্রচণ্ড পরিমাণে শুরু হয়ে গিয়েছিল, যেহেতু পাকিস্তানের রাষ্ট্রভাষা হিসেবে ঘোষণা করা হয় উর্দুকে, আর পূর্ব পাকিস্তানে 98% জনগণই ছিল হচ্ছে বাংলাভাষী। সেই কারণে পূর্ব পাকিস্তানের জনগণ পশ্চিম পাকিস্তানের বিরুদ্ধে ভাষা আন্দোলন শুরু করে। মোটামুটি 1954 সাল থেকে এই আন্দোলন শুরু হয়। বহুদিন যাবত এই আন্দোলন চলে। একটা সময় এসে এই ভাষা আন্দোলন স্বাধীনতার আন্দোলনে পরিণত হয়ে যায় বা মুক্তিযুদ্ধে পরিণত হয়। বাংলা ভাষাভাষী পূর্ব পাকিস্তানের জনগণ পৃথক একটা রাষ্ট্রের দাবি করে, তারা আর পাকিস্তানের অন্তর্গত থাকতে চায় না। এই ঘটনা শুরু হয় মোটামুটি 1970 সালের শেষের দিকে। 1971 থেকে এই আন্দোলন একটা বিশাল রূপ ধারণ করে। নির্বাচন হয়ে যায় 1970 সালে পাকিস্তানে। সেই নির্বাচনে দেখা যায় পূর্ব পাকিস্তানে যে দলটি ছিল আওয়ামী লীগ, যার নেতা ছিলেন শেখ মুজিবুর রহমান বা যাকে বঙ্গবন্ধু বলা হতো, তার নেতৃত্বে আওয়ামী লীগ 167টির মধ্যে 160টি আসনে বিজয় লাভ করে। যেখান থেকে বোঝা যায় যে আওয়ামী লীগ এবং শেখ মুজিবুর রহমানের জনপ্রিয়তা এবং গ্রহণযোগ্যতা পূর্ব পাকিস্তানের জনগণের কাছে প্রচণ্ড। এরই মধ্যে জাতীয় পরিষদের একটা অধিবেশন ছিল, একটা সভা ছিল, সেটাকে বন্ধ করে দেয় পাকিস্তান। সমগ্র পূর্ব পাকিস্তান জুড়ে তীব্র আন্দোলন শুরু হয়। শেখ মুজিবুর রহমানের আহ্বানে 1971 3 মার্চ স্বতঃস্ফূর্তভাবে একটা ধর্মঘট পালন করা হয়। কিন্তু পাকিস্তানি সেনাবাহিনী রাজশাহী, যশোর, খুলনা, চট্টগ্রাম বিভিন্ন জায়গায় মিছিলের উপর গুলি চালিয়ে বহু মানুষকে হত্যা করে। হতাহতের সংখ্যা প্রচুর পরিমাণে বাড়তে থাকে। এই পরিস্থিতিতে শেখ মুজিবুর রহমান 7 মার্চ ঢাকার রেসকোর্স ময়দানে 18 মিনিটের একটা ঐতিহাসিক ভাষণ দেন। তিনি বলেন, এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। এই জনসভাতেই তিনি পাকিস্তানের রাষ্ট্রপতি ইয়াহিয়া খানের রাজনৈতিক আলোচনার প্রস্তাব বাতিল করে দেন। একই সঙ্গে রাষ্ট্রপতির উদ্দেশ্যে তিনি 4 দফা দাবি পেশ করেন। অসহযোগ আন্দোলনের কর্মসূচিও গ্রহণ করেন। তার দাবিগুলোর মধ্যে ছিল প্রথমেই যেটা, অবিলম্বে পূর্ব পাকিস্তানে যে সামরিক আইন প্রচলিত রয়েছে বা 144 ধারা প্রচলন করা রয়েছে সেটাকে উঠিয়ে নিতে হবে। যত দ্রুত সম্ভব সেনাবাহিনীকে ব্যারাকে ফিরিয়ে আনতে হবে, মানে কোনোভাবেই সাধারণ জনগণের ওপর সেনাবাহিনী হামলা চালাতে পারবে না। তৃতীয়ত, এই যে পূর্ব পাকিস্তানের নিষ্ঠুর গণহত্যা চালিয়েছে পাকিস্তান সেনাবাহিনী, সেই গণহত্যা বন্ধ করতে এবং তার তদন্ত করতে হবে। চতুর্থত, অবিলম্বে নির্বাচিত জনপ্রতিনিধিদের কাছে, মানে আওয়ামী লীগের সদস্যদের কাছে পাকিস্তানকে ক্ষমতা হস্তান্তর করতে হবে। 15 মার্চ পূর্ব পাকিস্তানের শাসনভার নিজের হাতে গ্রহণ করবেন বলে শেখ মুজিবুর রহমান ঘোষণা করে দেন। শেখ মুজিবুর রহমানের এই ঘোষণার পরে পাকিস্তানের রাষ্ট্রপতি ইয়াহিয়া খান এবং অন্যান্য রাজনৈতিক দলের প্রতিনিধিরা ঢাকায় আসেন। তারা আলোচনা করেন এবং 23 মার্চ পাকিস্তান দিবসে ঢাকায় পাকিস্তানের জাতীয় পতাকার পরিবর্তে পূর্ব পাকিস্তানের বাংলাদেশের নিজস্ব পতাকা উত্তোলন করা হলে রাষ্ট্রপতি ইয়াহিয়া খান প্রচণ্ড ক্রুদ্ধ হয়ে যান মুজিবুর রহমানের উপর, এবং তিনি পাকিস্তান সেনাবাহিনীকে নির্দেশ দিয়ে যান যে সমস্ত বাঙালিদের এই আন্দোলনকে যেন দমন করে দেওয়া হয়।
দিয়ে ইয়াহিয়া খান পশ্চিম পাকিস্তানে আবার ফিরে যান। পূর্ব পাকিস্তানের গভর্নর এবং প্রধান সামরিক আইন প্রশাসক জেনারেল টিক্কা খান 25শে মার্চ রাত থেকে প্রচণ্ড দমননীতি শুরু করেন। নিরস্ত্র বাঙালি জনগণের ওপর পাকিস্তানি সেনাবাহিনীর অত্যাচার মানে বর্বরচিত হয়ে যায়। এটার নাম ছিল অপারেশন সার্চলাইট। ওই দিন রাতে শেখ মুজিবুর রহমান বাংলাদেশের স্বাধীনতার ঘোষণাতে স্বাক্ষর করেন। গভীর রাতে শেখ মুজিবুর রহমান সহ আওয়ামী লীগের নেতাদেরকে গ্রেপ্তার করে পাকিস্তানের সেনাবাহিনী। 26শে মার্চ মেজর জিয়াউর রহমান স্বাধীন বাংলা বেতার কেন্দ্র থেকে শেখ মুজিবুর রহমানের নামে বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা করে দেন। 71-এর মুক্তিযুদ্ধের সূচনা হয়ে যায়। এই দিনটিকে স্মরণে রেখে আনুষ্ঠানিকভাবে 1971-এর 26শে মার্চকে বাংলাদেশের স্বাধীনতা দিবস হিসাবে ঘোষণা করা হয়। বাংলাদেশের মুক্তিযুদ্ধকে একটি সুসংগঠিত রূপ দেওয়ার জন্যই 1970-এর নির্বাচনে আওয়ামী লীগের জয়ী সদস্যদের নিয়ে একটা সরকার গঠনের পরিকল্পনা করা হয়। 17 এপ্রিল কুষ্টিয়া জেলার মেহেরপুর মহকুমার বৈদ্যনাথ তলায় একটা অস্থায়ী জাতীয় সরকার তৈরি করে নেওয়া হয়। নিজেদের মতো করে বাংলাদেশ বা পূর্ব পাকিস্তান একটা জাতীয় সরকার গঠন করে। এটাকে মুজিবনগর সরকারও বলা হতো। এই সরকার ভারত থেকে তার কাজকর্ম পরিচালনা করতো বলে এটাকে প্রবাসী সরকারও বলা হতো। এই সরকারের রাষ্ট্রপতি ছিলেন শেখ মুজিবুর রহমান, যদিও তিনি তখনও পাকিস্তানের জেলে বন্দী ছিলেন। সৈয়দ নজরুল ইসলাম ছিলেন এই রাষ্ট্রপতি। তাজউদ্দিন আহমেদ ছিলেন প্রধানমন্ত্রী। বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান হিসেবে দায়িত্ব ছিলেন জেনারেল মোহাম্মদ আতাউল গনি আসমানি। জেনারেল টিক্কা খানের উদ্দেশ্য ছিল সর্বাত্মক আক্রমণ, নিষ্ঠুর গণহত্যার মাধ্যমে 72 ঘন্টার মধ্যে সমস্ত বাঙালি মুসলিমদের এই আন্দোলনকে দমন করে পূর্ব পাকিস্তানে আবার পাকিস্তানের কর্তৃত্ব সুপ্রতিষ্ঠিত করা। সেই মতো পাকিস্তান সেনাবাহিনী নির্বিচারে গণহত্যা শুরু করে। পাক সেনাবাহিনী রাজারবাগ পুলিশ লাইন, পিলখানার, ইস্ট পাকিস্তান রাইফেলসের সদর দপ্তর আক্রমণ করে নিজেদের নিয়ন্ত্রণে নিয়ে আসে। এই ঘটনার খবর দ্রুত ছড়িয়ে পড়লে পূর্ব পাকিস্তানের সশস্ত্র বাহিনীগুলির অধিকাংশ বাঙালি সেনারাই পাকিস্তান বিরোধিতা করতে শুরু করে, বিদ্রোহ ঘোষণা করে। পূর্ব পাকিস্তানের সাধারণ জনগণও বিদ্রোহে অংশ নেয়। শুরু হয় সেনা জনতার খণ্ড খণ্ড বহু সংঘর্ষ। কিছু জায়গায় তা প্রবল আকার ধারণ করে, বহু মানুষের মৃত্যু হয়। বিদ্রোহী বাঙালি সেনারা যারা ছিলেন পূর্ব পাকিস্তানের মুসলিমরা, তারা কুষ্টিয়া, পাবনা, বগুড়া, দিনাজপুর, বাংলাদেশের যত জেলা ছিল সেগুলোকে নিয়ন্ত্রণে নিয়ে নেয়। বাংলাদেশের স্বাধীনতাকামী জনগণ গেরিলা পদ্ধতিতে এক অসম যুদ্ধ শুরু করে। বিদ্রোহী বাঙালি সেনাদের মাধ্যমে ভারত থেকে তারা অস্ত্রশস্ত্র পেতে থাকে, যদিও তা পাকিস্তানের সঙ্গে লড়ার জন্য যথেষ্ট ছিল না। ফলে মে মাসের শেষের দিকে পাকিস্তান সেনাবাহিনী আবার সব জায়গাগুলোকে পুনর্দখল করে নেয়। এই সময় পাকিস্তানের বাহিনী রাজাকার, আল বদর, আল শামস এই ধরনের আধা সামরিক বাহিনী গঠন করে এবং প্রত্যেকটা বাহিনী প্রচণ্ড রকমের নির্মম, নিষ্ঠুর এবং নৃশংস। এই বাহিনীর সদস্যরা ছিল মূলত মুসলিম লীগ আর অন্যান্য রাজনৈতিক দলের সদস্য, স্বাধীনতা বিরোধী বাঙালি এবং বিহারি মুসলিম। এরা পাক সেনাবাহিনীকে মুক্তিযোদ্ধাদের বিরুদ্ধে লড়াইতে সাহায্য করছিল। 1971-এর 11 জুলাই মোহাম্মদ আতাউল গনি ওসমানীকে মুক্তিবাহিনীর সর্বাধিনায়ক করে বাংলাদেশের সামরিক কমান্ড শুরু হয়। তার নেতৃত্বে গেরিলা পদ্ধতিতে বাংলাদেশের মুক্তিযোদ্ধারা, যাদের মধ্যে অনেকেই ভারত থেকে প্রশিক্ষণ পেয়েছিলেন, বাংলাদেশের ভেতরে ঢুকে সেতু, কালভার্ট ধ্বংস করে দেন, রেল, সড়ক পথ, নদী পথে যোগাযোগ বিচ্ছিন্ন করে দেয়, যাতে পাকিস্তানি সেনাবাহিনী, রাজাকার বাহিনী, আলবদর বাহিনী কখনোই পূর্ব পাকিস্তানের ভেতরে প্রবেশ করতে না পারে। তাদের উদ্দেশ্য ছিল পাকিস্তান সেনাবাহিনীকে ছোট ছোট ভাগে ভাগ করে বাংলাদেশের বিভিন্ন জায়গায় ছড়িয়ে দিয়ে তাদের উপর আক্রমণ চালানো, তাদেরকে মেরে ফেলা। প্রাথমিকভাবে মুক্তিযোদ্ধারা সেরকমভাবে সাফল্য না পেলেও 71-এর 15ই আগস্টের মধ্যরাতে অপারেশন জ্যাকপটের মাধ্যমে পাকিস্তানের অসংখ্য জাহাজকে তারা ধ্বংস করে দেয়। গেরিলা পদ্ধতিতে 4টি বন্দরকে তারা আক্রমণ করে, পাকিস্তান নৌবাহিনীর অসংখ্য অস্ত্র জাহাজকে ধ্বংস করে দেয়। এটাই ছিল অপারেশন জ্যাকপট। এরপর পূর্ব পাকিস্তানের মুক্তিবাহিনী 90টি সীমান্ত ঘাঁটি দখল করে নেয়, 2টি বিমান ঘাঁটিও দখল করে নেয়। ইস্ট বেঙ্গল রেজিমেন্ট, ইস্ট পাকিস্তান রাইফেলসের বিদ্রোহী বাঙালি সেনারা পাকিস্তানের সেনাবাহিনীর বিরুদ্ধে অসম লড়াই শুরু করে। ভারতে পালিয়ে আসা আওয়ামী লীগের নেতারাও মুজিব বাহিনীর সদস্যদের সঙ্গে লড়াই শুরু করে। বাংলাদেশের সাধারণ মানুষও সামরিক বাহিনীর সঙ্গে লড়াইতে যোগদান করে। কিছু কিছু সাফল্য লাভ করলেও পাকিস্তানের আক্রমণের সামনে দাঁড়ানোর ক্ষমতা মুক্তিযোদ্ধাদের ছিল না। ফলে মুক্তিযোদ্ধাদের বা পূর্ব পাকিস্তান বা বাংলাদেশিদেরই সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছিল। প্রায় মুক্তিযোদ্ধাদের এবং বাংলাদেশিদের প্রাণহানির সংখ্যা কয়েক লক্ষে পরিণত হয়ে গেছিল।
এর আগের চ্যাপ্টারে আমি তোমাদেরকে পড়িয়েছিলাম নন অ্যালাইনমেন্ট বা জোট নিরপেক্ষ নীতি। সদ্য স্বাধীনতাপ্রাপ্ত ভারত ঠিক করেছিল তারা কখনোই কোনো দলে যোগ দেবে না, কোনো পক্ষে যোগ দেবে না, কিন্তু সবসময় তারা স্বাধীনতাকামী যে দেশ থাকবে, যে জনগণ থাকবে তাদেরকে সাহায্য করবে। পূর্ব পাকিস্তানের মানে বর্তমান বাংলাদেশের এই স্বাধীনতা সংগ্রামে প্রতিবেশী দেশ হিসাবে ভারত এগিয়ে আসে। মুক্তিযোদ্ধাদের লড়াইকে তারা সাহায্য করে, মুক্তিযোদ্ধাদের প্রশিক্ষণ দেয়, তাদেরকে সামরিক অস্ত্র সাহায্য করে, রসদ সাহায্য করে, দিয়ে তারা সাহায্যের হাত বাড়িয়ে দেয়। ভারত তার বিদেশি নীতিতে রাষ্ট্রের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করবে না বলেই নীতি নিয়েছিল, কিন্তু যে কোনো স্বাধীনতাকামী রাজ্যকে বা জনগণকে তারা সাহায্য করবে এটাও তাদের নীতিতে ছিল। সেই কারণেই তারা পূর্ব পাকিস্তানের হয়ে এই লড়াইতে পরোক্ষভাবে হলেও অংশগ্রহণ করে। স্বাভাবিকভাবেই বাংলাদেশের স্বাধীনতা আন্দোলনের উত্তেজনায় ভারতের সীমান্ত উত্তোলিত হয়ে থাকে। সেই কারণেই ভারত একেবারেই অবজ্ঞা না করতে পেরে এই আন্দোলনে অংশগ্রহণ করে। বাংলাদেশের স্বাধীনতার লড়াইতে তাদের জনগণকে পশ্চিম পাকিস্তানের সেনাবাহিনী যখন প্রচণ্ড পরিমাণে দমন পীড়ন চালাতে থাকে, অত্যাচারে অতিষ্ঠ হয়ে যায় মানুষ, তখনই তারা ভারতে এসে আশ্রয় নেয়। ভারত তাদেরকে আর্থসামাজিকভাবে সাহায্য করতে থাকে। ভারতের সাধারণ জনগণও পূর্ব পাকিস্তানে অসহায় মানুষদের প্রতি সহমর্মিতা দেখায়। একসময় এই পূর্ব পাকিস্তানও পাকিস্তানের সাথে ভারত থেকে আলাদা হয়েছিল, কিন্তু ভারত সেই কথা আর মনে রাখে না। ভারত এগিয়ে আসে পূর্ব পাকিস্তানকে স্বাধীনতা দেওয়ার উদ্দেশ্যে। সোভিয়েত ইউনিয়ন পূর্ব পাকিস্তানে এই সংগ্রামের পরিপ্রেক্ষিতে পশ্চিম পাকিস্তানকে আলাপ আলোচনার মাধ্যমে সমস্যা সমাধানের পরামর্শ দেয়, কিন্তু তা সত্ত্বেও পশ্চিম পাকিস্তান মানে যেটা বর্তমান পাকিস্তান কোনো আলাপ আলোচনায় তারা যায় না, তারা দমনের নীতিতেই বিশ্বাসী থাকে। তৎকালীন ভারতের প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী এই উদ্দেশ্যে সোভিয়েতের নেতাদের সঙ্গেও আলোচনা করেন। তারপর 1971-এ ভারত সোভিয়েত মিত্রতা চুক্তি স্বাক্ষরিত হয়। সেপ্টেম্বর মাসের শেষের দিকে ইন্দিরা গান্ধী সোভিয়েত ইউনিয়ন সফরে যান এবং সেখানে তিনি বলেন পূর্ব পাকিস্তানের শরণার্থীদের তিনি সাহায্য করবেন, সেটা অস্ত্র দিয়ে হোক, খাদ্য বস্ত্র দিয়ে হলেও হবে। এভাবে বাংলাদেশের মুক্তিযুদ্ধে ভারত অংশগ্রহণ করে। 1971-এর নভেম্বর মাসে ইন্দিরা গান্ধী ঘোষণা করেন বাংলাদেশে পশ্চিম পাকিস্তানের যুদ্ধ তৎপরতা ভারতের নিরাপত্তার ক্ষেত্রে বিপজ্জনক হয়ে উঠেছে। প্রতিবেশী দেশ হিসাবে তাই ভারত সীমান্তের নিরাপত্তা সুনিশ্চিত করতে চায় এবং মুক্তিযোদ্ধাদের সংগ্রামে জয়যুক্ত হওয়ার জন্য সাহায্য করবে। ভারত প্রথমে পাকিস্তানকে আক্রমণ করতে চায়নি, কিন্তু ভারতকে সেই সুযোগ করে দেয় পাকিস্তান বিমান বাহিনী 1971-এর 3 ডিসেম্বর ভারতের অমৃতসর, পাঠানকোট, শ্রীনগর, আগ্রা, আম্বালা, যোধপুর বিভিন্ন বিমান ঘাঁটিতে হামলা চালায়। ওই দিন মধ্যরাত্রে ভারতের প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে দেন। 4 ডিসেম্বর ভারতীয় সেনাবাহিনী 4 দিক থেকে বাংলাদেশে প্রবেশ করে পাকিস্তান সেনাবাহিনীর ওপর আক্রমণ শুরু করে। ভারতের পদাতিক বাহিনী, নৌবাহিনীর সঙ্গে বাংলাদেশের মুক্তিযোদ্ধা বাহিনীও যুক্ত হয়। যৌথ আক্রমণে পাকিস্তান সেনাবাহিনী ক্রমশ পিছু হটতে থাকে। 5 ডিসেম্বর আমেরিকা যুক্তরাষ্ট্র, চীন, জাতিপুঞ্জের নিরাপত্তা পরিষদের যুদ্ধবিরতি এবং সেনা প্রত্যাহারের জন্য প্রস্তাব দেন, কিন্তু সোভিয়েত ইউনিয়ন এর বিপক্ষে ভেটো দেওয়ার ফলে এই যুদ্ধ কিন্তু থেমে যায় না। তখন আমেরিকা যুক্তরাষ্ট্র ভারতকে শিক্ষা দিতে বঙ্গোপসাগরের উদ্দেশ্যে তাদের নৌবহর পাঠায়। এই ঘটনায় ভারতের যুদ্ধের তীব্রতা আরও বেড়ে যায়। 1971-এর 14 ডিসেম্বর ভারতীয় বাহিনী ঢাকায় পাকিস্তান সেনাবাহিনীর সদর দপ্তর আক্রমণ করে। এরপর গভর্নর ভবনের ওপর রকেট আক্রমণ করে। একে একে পাকিস্তানের যত সামরিক ঘাঁটি ছিল সবকটা ধ্বংস করে দেওয়া হয়। এইভাবে ভারতীয় সেনাবাহিনী পাক সেনাবাহিনীকে বিপর্যস্ত করে দেয়। মুক্তিযোদ্ধাদের সাঁড়াশি আক্রমণে 15 ডিসেম্বর বাধ্য হয়ে পশ্চিম পাকিস্তানের কমান্ডার সেনাপতি লেফটেন্যান্ট জেনারেল কে নিয়াজি ভারতের কাছে যুদ্ধবিরতির প্রস্তাব দেন। পাকিস্তান সেনাবাহিনীর পক্ষ থেকে যুদ্ধবিরতির প্রস্তাব দেওয়া হলেও ভারতীয় সেনাবাহিনী তা মানতে রাজি না। ভারতের বক্তব্য ছিল একমাত্র আত্মসমর্পণ করলেই যুদ্ধবিরতি সম্ভব। এই সময় পাকিস্তান সেনাবাহিনীর অবস্থা এমনই ছিল, তারা কোনো দর কষাকষি জায়গাতে ছিল না। এই পরিস্থিতিতে 71-এর 16 ডিসেম্বর পাকিস্তান সেনাবাহিনী ভারতের সেনাবাহিনীর কাছে আত্মসমর্পণ করে প্রায় 93,000 পাকিস্তানি সেনাসহ। 16 ডিসেম্বর 1971 ঢাকার রেসকোর্স ময়দানে ভারতীয় সেনাপ্রধান জগজিৎ সিং অরোরার কাছে পাকিস্তান সেনাবাহিনীর লেফটেন্যান্ট জেনারেল আমির আবদুল্লাহ খান নিয়াজি ওরফে কে নিয়াজি আনুষ্ঠানিকভাবে আত্মসমর্পণের দলিলে স্বাক্ষর করেন তার 93,000 সৈন্যসহ। ইন্দিরা গান্ধীও ভারতের পক্ষ থেকে পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধবিরতি ঘোষণা করেন। এভাবে প্রায় দীর্ঘ 9 মাস ব্যাপী রক্তক্ষয়ী যুদ্ধের অবসান হয়। বাংলাদেশে স্বাধীনতার সূর্য উদিত হয়।
সেই কারণেই বাংলাদেশের স্বাধীনতা দিবস হিসাবে 1971 16ই ডিসেম্বরকে পালন করা হয়। 16ই ডিসেম্বর বাংলাদেশের বিজয় দিবস, এবং পুরো ডিসেম্বর মাসটাকেই বাংলাদেশ বিজয়ের মাস বলেই উল্লেখ করে। মুক্তিযুদ্ধের সময় শেখ মুজিবুর রহমান পাকিস্তানের জেলে বন্দী ছিলেন। ভারত পাকিস্তান যুদ্ধে পাকিস্তানের পরাজয়ে রাষ্ট্রপতি ইয়াহিয়া খান পদত্যাগ করেন। তখন পাকিস্তানের রাষ্ট্রপতির আসন গ্রহণ করেন জুলফিকার আলী ভুট্টো। রাষ্ট্রপতি হয়ে ভুট্টো শেখ মুজিবুর রহমানকে মুক্তি দেন। 1972 8ই জানুয়ারি মুজিবুর রহমানকে মুক্তি দেওয়া হয়। তিনি ওই দিনই লন্ডন চলে যান। সেখানে ব্রিটিশ প্রধানমন্ত্রী এডওয়ার্ড হিথের সঙ্গে দেখা করেন। দেশে ফিরে আসার বিমান ধরেন। দিল্লিতে প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর সঙ্গে দেখা করেন, তাকে সাহায্যের জন্য ধন্যবাদ জানান। 10ই জানুয়ারি ঢাকার রেসকোর্সের ময়দানে বিশাল জনসমুদ্র তাকে অভ্যর্থনা জানান। তিনি সেখান থেকেই বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেন। 1972 11ই জানুয়ারি স্বাধীন বাংলাদেশের জন্য নতুন সংবিধান রচনা উদ্দেশ্যে ডক্টর কামাল হোসেনের নেতৃত্বে একটা খসড়া সংবিধান তৈরি হয়। 12ই জানুয়ারি শেখ মুজিবুর রহমান বাংলাদেশের নতুন রাষ্ট্রপ্রধান হিসেবে শপথ গ্রহণ করেন। 1971 ভারত পাক যুদ্ধে ভারতের জয়লাভের ফলে বাংলাদেশ স্বাধীন দেশ হিসাবে আত্মপ্রকাশ করে। ভারতের প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী ভারত বাংলাদেশের মধ্যে একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে তোলেন। ভারতের নিরাপত্তার স্বার্থে যদিও এরকম একটা সহযোগিতা খুবই দরকার ছিল, এবং বাংলাদেশ গঠন করাটাও খুব দরকার ছিল, নাহলে পশ্চিম পাকিস্তানের অত্যাচার যে কোনো সময় ভারতের সীমান্তেও চলে আসতো। আবার বাংলাদেশের আমন্ত্রণে ইন্দিরা গান্ধী 17ই মার্চ বাংলাদেশে যান। 19শে মার্চ বাংলাদেশের প্রধানমন্ত্রীর সঙ্গে সহযোগিতা, শান্তি, বন্ধুর চুক্তি স্বাক্ষর করেন, এবং একটা দীর্ঘমেয়াদী বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ভারত ও বাংলাদেশের মধ্যে চলে। এরই মধ্যে উভয় দেশের মধ্যে সিমলা চুক্তি স্বাক্ষর হয় 1972 2রা জুলাই। উভয় দেশ পারস্পরিক শত্রুতা ভুলে সহযোগিতার নীতি গ্রহণ করে। ভারত আর পাকিস্তান নিজেদের সমস্যাগুলোরও সমাধান করতে শুরু করে। 1971 যুদ্ধের ফলে ভারত পাকিস্তানের মধ্যে যে যুদ্ধবিরতি বা সিজ ফায়ার তৈরি করা হয়েছিল, সেটাকেও লাইন অফ কন্ট্রোলের মধ্যে নিয়ে আসা হয়। ভারতের হাতে ওই যে 93,000 পাকিস্তানি সেনারা বন্দী হয়েছিল, সেই সেনাদেরকেও মুক্ত করা হয়। ভারত পাকিস্তানের মধ্যে ডাক, তার, বিমান যোগাযোগ উন্নত করা হয়। শিল্প, বিদ্যুৎ, সংস্কৃতি, অর্থনৈতিক ক্ষেত্রেও ভালো সম্পর্ক বজায় রাখার চেষ্টা করা হয়। যদিও একটাও আর পরবর্তীতে কাজে লাগেনি, কিন্তু সেই সময় করা হয়েছিল। ইন্দিরা গান্ধীর এই ডিসিশন যে বাংলাদেশের হয়ে তিনি যুদ্ধ করবেন, বাংলাদেশকে সাহায্য করবেন, মুক্তিযোদ্ধাদের সাহায্য করবেন, এটা তার একটা বিশাল সাফল্যে পরিণত হয়। তার দৃঢ় নেতৃত্বে সকলে প্রশংসা করেন। তাকে একটা সময় আয়রন লেডি বলা হতে থাকতো, লৌহ মানবী। অটল বিহারী বাজপেয়ী, প্রাক্তন প্রধানমন্ত্রী যিনি আমাদের ছিলেন, তিনি ইন্দিরা গান্ধীকে দেবী দুর্গার সঙ্গে তুলনা করেছিলেন। কিন্তু তাতেও ভারতের যে চিরাচরিত সমস্যা ছিল পাকিস্তানের সাথে, সেই সমস্যার সমাধান কিন্তু হয় না। উদ্বাস্তু সমস্যা। 47-এ ভারত ভাগ হওয়ার সময় বহু ভারতীয় মুসলিম যারা পাকিস্তানে যেতে পারেননি, আবার বহু ভারতীয় হিন্দু যারা ভারতে এসে ঢুকতে পারেননি, তারা উদ্বাস্তু হয়ে বা রিফিউজি হয়ে বর্ডারে থেকে গিয়েছিলেন। বিশেষ করে সবচেয়ে বেশি সমস্যাটা এটা পশ্চিমবঙ্গের ক্ষেত্রেই হয়েছিল। সেই সমস্যার সমাধানও কিন্তু তখনও হয়নি। বাংলাদেশের মানুষ হয়তো স্বাধীন হয়ে গিয়েছিল, কিন্তু রিফিউজি সমস্যা বা উদ্বাস্তু সমস্যা ভারত পাকিস্তান, ভারত বাংলাদেশের মধ্যে আজও থেকে গেছে। এখানে যারা থাকতেন, যারা উদ্বাস্তু হয়েছিলেন, তারা নানা রকমভাবে অসুস্থ হন। তারা না তো কোনো স্বাস্থ্যের দিক থেকে সুবিধে পেতেন, না শিক্ষার দিকে সুবিধে পেতেন, না কোনো অধিকার পেতেন কোনো দেশের। সেই সমস্যা বহু বছর ধরে ভারত বাংলাদেশ এবং ভারত পাকিস্তানের মধ্যে ছিল। এখন সেই সমস্যা অবশ্য অনেকটাই কমে এসছে। যাই হোক, এই পুরো ঘটনা, ভারত পাকিস্তানের যুদ্ধ, বাংলাদেশের স্বাধীনতা লাভ, এগুলো দিয়ে ভারতের যে নীতিগুলো ছিল, বৈদেশিক নীতি, পররাষ্ট্র নীতি, সেটা পৃথিবীর কাছে প্রমাণিত হয় এবং শক্তিশালী হিসেবে প্রমাণিত হয়। ভারতের শক্তিকে পুরো পৃথিবী বুঝতে শুরু করে, মানতে শুরু করে। ইন্দিরা গান্ধীর ক্ষমতা বৃদ্ধি পায়, তার জনপ্রিয়তা বৃদ্ধি পায়। এগুলো ভীষণভাবে গুরুত্বপূর্ণ হয়ে ওঠে ভারতের উন্নতির ক্ষেত্রে। আরেকটা জিনিস হয় যে দ্বিজাতি তত্ত্বটা ভারতবর্ষে গড়ে উঠেছিল সেই স্যার সৈয়দ আহমেদ খানের সময় থেকে, যে হিন্দু মুসলিম দুটো আলাদা জাতি, তারা পরস্পর যুদ্ধরত দেশ, কিন্তু তা সত্ত্বেও যখন বাংলাদেশি মুসলিমদেরকে ভারত সাহায্য করে, তখন কিন্তু হিন্দু মুসলিমের ভেদাভেদটা অনেকটা পরিমাণে কমে যায়। কারণ তখন সেটা শুধুমাত্র ধর্ম কোনো বিষয় ছিল না, বিষয় হয়ে গিয়েছিল নিজেদের স্বাধীনতার অধিকার অর্জন এবং আত্মসম্মানের। এবং সেই জায়গাটাতে ভারতবর্ষ ভীষণভাবে বাংলাদেশকে সাহায্য করেছিল। ফলে ভারত আর বাংলাদেশের দ্বিপাক্ষিক সম্পর্ক খুব গুরুত্বপূর্ণ হয়ে ওঠে এই সময়।
1971 সাল থেকেই বহুভাবে ভারত এবং বাংলাদেশ একে অপরকে রাজনৈতিক ক্ষেত্রে, সামাজিক ক্ষেত্রে, ব্যবসায়িক ক্ষেত্রে সাহায্য করে চলেছে। বাংলাদেশ ভারতের একটি অন্যতম গুরুত্বপূর্ণ প্রতিবেশী দেশ। উভয় দেশের সাংস্কৃতিক ঐতিহ্য, ভাষা অনেক ক্ষেত্রেই এক। ফলে অনেক আন্তঃসীমান্তও রয়েছে, তাদের মধ্যে নদী রয়েছে দুটো দেশের মাঝে। ফলে নানা রকমের সমস্যা হয়তো উঠে এসেছে ভারত বাংলাদেশের মধ্যে, কিন্তু কোনোটাই দীর্ঘস্থায়ী হয়নি। সেই সমস্যাগুলো ভারত এবং বাংলাদেশ নিজেদের মধ্যে আলোচনার মাধ্যমেই বহুলাংশে সেগুলোকে লাঘব করেছে। কিন্তু 2024-এর পরবর্তী সময় থেকে ভারত বাংলাদেশের মধ্যে আবার উত্তেজনার সৃষ্টি হয়েছে। যদিও আমরা সবাই আশা করছি এই উত্তেজনা একদিন শেষ হবে, ভারত বাংলাদেশ আবার বন্ধুরাষ্ট্র হিসেবে একে অপরের সাথে থাকবে।